নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। লকডাউনের একটা ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছি আমরা। একটা ইনিংসে ব্যাটিং করে উঠেই আরেকটা ইনিংসে ব্যাট করতে নামতে বললে সেটাকে ফলো অন বলা হয়। তাহলে কি করোনার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আমরা দাঁড়াতেই পারিনি? টপ সব উইকেট পড়ে গেছে, নাহলে ফলো অন খেলাম কি করে? অনেকেই বলবেন করোনার বিরুদ্ধে লড়াই এটা এমন একটা মারণ ভাইরাস যা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এখানে ক্রিকেটের ওই সোজা সাপটা নিয়ম চলে না, বরং 22শে মার্চ জনতা কারফিউ আর 24শে মার্চ থেকে লকডাউন করে আমরাই প্রথম ইনিংসে জিতেছি। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল তো রীতিমতো অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন সেটা। আর লকডাউন না হলে 15ই এপ্রিলের মধ্যে এদেশে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে যেত 8,20,000। লব আগরওয়াল তাই বলেছেন। সেখানে 16 এপ্রিলেও আমরা 13,000 পার করিনি। সুতরাং নিশ্চিতভাবে এই লকডাউন আমাদের লড়াইয়ে এগিয়ে রেখেছে। মুশকিল হচ্ছে লব আগরওয়ালের গোটা অঙ্কটাই দাঁড়িয়েছে বেশ কিছু ধরে নেওয়া তথ্য এবং হিসেবের ওপরে। কোনো সমীক্ষায় পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তিনি অঙ্ক কষেননি। স্বাস্থ্য সচিবের কাছে একটাই প্রামাণ্য তথ্য আছে, সেটা হলো এদেশের টেস্ট করার সরকারি হিসেব। যে হিসেব বলছে 130 কোটির ভারতে এখনো পর্যন্ত মাত্র 2 লাখ টেস্ট হয়েছে, যেখানে আমেরিকা প্রতিদিন 1 লক্ষ টেস্ট করছে। সুতরাং হিসেবের গোড়াতেই যে বেশ খানিকটা গলদ আছে তা কিন্তু ধরে নেওয়াই যায়। সত্যি বলতে কি, এদেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির গ্রাফটা দেখে কিন্তু খুব একটা স্বস্তি পাওয়া যাচ্ছে না। লকডাউনের প্রথম সপ্তাহে সংখ্যা বৃদ্ধির গ্রাফটা একটু ফ্ল্যাট ছিল, মানে নির্দিষ্ট একটা হারে বাড়ছিল। তারপর থেকে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই বৃদ্ধির গ্রাফটা দেখলে আতঙ্ক বাড়তে তো বাধ্য। সঙ্গে ধরুন টেস্ট না হওয়া সংখ্যাটা। তাহলে লকডাউন করে লাভ কি হলো? লাভ হলো একটাই, একটু সময় কেনা গেল নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। আর হাসপাতালে ভর্তি হওয়ার দরকার বা ভেন্টিলেশনের মতন জরুরি পরিষেবা দরকার এমন রোগীর সংখ্যাটাকে একটু কমিয়ে দেওয়া গেল। কিন্তু সত্যি কি আমরা লকডাউনের সময় নিজেদের চিকিৎসা ব্যবস্থাকে গুছিয়ে নিতে পেরেছি, নাকি লকডাউনই একমাত্র ওষুধ সেটা ধরে নিয়ে সময় নষ্ট করছি? তাহলে কিন্তু প্রাণও যাবে, অর্থনীতিও যাবে। এখন পর্যন্ত যা দেখছি তাতে কিন্তু ফলো অন খাবার কথাটাই বেশি করে মনে আসছে। The very fact that we are preparing ourselves for the worst, we are preparing for hundreds and thousands of COVID hospitals and ICU beds and ventilators and managing the PPEs and all those things in big numbers. চিকিৎসা বিশেষজ্ঞদের একাংশ দাবি করতে শুরু করেছেন দেশজুড়ে করোনা সংক্রমণ কোনো মতেই ঠেকানো যাবে না, তা হবে। কেউ কেউ বলছেন অন্য ভাইরাসের মতো করোনা নিজে থেকেই মিলিয়ে যাবে না, যথেষ্ট সংখ্যক মানুষকে সংক্রমিত না করা পর্যন্ত করোনা ছড়াতেই থাকবে। ভাইরাসের সংক্রমণ দুভাগে রোখা যায়, এক প্রতিষেধক প্রয়োগ, কিন্তু করোনা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি। 2 মানুষের শরীরে ভাইরাসের বিরুদ্ধে নিজে থেকেই প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা। এক্ষেত্রে করোনার স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতেও কোনো দেশে দেখা যায়নি। লকডাউন করেও করোনা সংক্রমণ বন্ধ করা যায়নি। প্রতিদিনই সংক্রমিত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনার শেষ কোথায়? চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ একটাই সমাধান সূত্র খুঁজে পাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার 60% মানুষের মধ্যে করোনা সংক্রমণ হলো। এরপর সংক্রমিত হওয়ার মতো মানব শরীর খুঁজে পেল না ভাইরাস। সংক্রমণের সুযোগ না পেয়ে ভাইরাসটি কার্যক্ষমতা হারিয়ে ফেলল। চিকিৎসা পরিভাষায় একে বলে হার্ড ইমিউনিটি বা সার্বিক প্রতিরোধ ক্ষমতা। তাহলে লকডাউন ঘোষণা করা হলো কেন? কেনই বা লকডাউনের মেয়াদ বাড়ানো হলো? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন লকডাউনের একটাই উদ্দেশ্য, ভাইরাস সংক্রমণের গতি রোধ করা। কেন? করোনা সংক্রমিত রোগীদের 80% শরীরে নামমাত্র লক্ষণ দেখা যায়। মাত্র 20% সংক্রমিত রোগীর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়। হাসপাতালে ভর্তি রোগীদের মাত্র 5% ইনসেন্টিভ কেয়ারের প্রয়োজন হয়। করোনা অতি দ্রুত বিপুল সংখ্যক মানুষকে সংক্রমিত করে ফেলতে পারে। বিশেষজ্ঞদের হিসেব ছিল মাত্র 3 মাসেই ভারতের 60% মধ্যে ছড়িয়ে পড়তে পারে করোনা। সেক্ষেত্রে গুরুতর সংক্রমিতের সংখ্যা এত বেশি হতো যে সরকার চিকিৎসা পরিষেবা দিতেই পারত না। সেই সময় কিনতেই লকডাউনের পথে হাঁটেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দেশজুড়ে 602টি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য রেডি রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসার জন্য 1 লক্ষেরও বেশি করোনা স্পেশাল বেড তৈরি হয়েছে। গুরুতর রোগীদের জন্য 12,000 ক্রিটিক্যাল কেয়ার বেড তৈরি রাখা হয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য
49,000 ভেন্টিলেটর তৈরি রাখছে কেন্দ্র। অর্থাৎ করোনা কোথায় পৌঁছতে পারে তা গোড়া থেকেই জানতো কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। লকডাউন জারি করে পরিকাঠামোটি তৈরি করে নিল তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। লকডাউনের সময়সীমা 3রা মে পর্যন্ত বাড়িয়ে দিল কেন্দ্র। অধিকাংশ রাজ্যই লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিল, তাই কি আপত্তি করেনি। বরং কেন্দ্র ঘোষণার আগেই পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও মহারাষ্ট্র 30শে এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে দেয়। মোদি আরও 3 দিন বাড়ালেন। কিন্তু মাত্র 3 দিন কেন? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই বাড়তি 3 দিনে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। কারণ 1 মে শুক্রবার, ওই দিন শ্রমিক দিবসের ছুটি, শনি ও রবিবার ছুটি। 30 এপ্রিল পর্যন্ত লকডাউন থাকা যা 3রা মে পর্যন্ত, সেটাও তাই। অর্থনীতির চাকা ঘুরতে ঘুরতে সেই 4 মে অর্থাৎ সোমবারই হয়ে যাবে। ততদিনে কি করোনা নিয়ন্ত্রণে আসবে? যদি না আসে তাহলে কি করবেন মোদি? আমি নিশ্চিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করবেন। যেমন চীন ইউহানে 76 দিন লকডাউন জারি রেখেছিল। যদিও ওটা চীনের একটি প্রদেশ, বাকি দেশে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু জারি ছিল। এখানে গোটা ভারতের ব্যবসার চাকা থেমে গেছে। মে মাসে ফের লকডাউনের মেয়াদ বাড়ালে অর্থনীতিবিদ ও শিল্পপতিরা হৈ হৈ করে উঠবেন। কারণ তাহলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাবে। রবি শস্য কাটার লোক পাওয়া যাবে না। দিন আনি দিন খায় মজদুররা, তারা সব ঘরে বসে রয়েছেন। তাদের একাংশ না খেতে পেয়ে মারা যাবেন। বাকিরা পেটের জ্বালায় লুটপাট, চুরিকার, চারমানি সব করতে শুরু করবেন। আইন শৃঙ্খলার সমস্যা হবে। আবার করোনা ছড়াতে দেওয়ার ঝুঁকিও তো নেওয়া যায় না। তাহলে মহামারী বহু মানুষের জীবন ছিনিয়ে নেবে। অদ্ভুত একটা শাঁখের করাত। চিকিৎসক না অর্থনীতিবিদ? কাদের পরামর্শ শুনবেন প্রধানমন্ত্রী? কোন পথে এগোবেন? প্রশ্নটা এখন থেকেই উঠতে শুরু করে দিয়েছে। কারণ প্রশ্নটা সহজ নয়। করোনামুক্ত বিশ্ব বেশি ভয়াবহ হয়ে দাঁড়াবে না তো? আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রকাশ্যে এভাবে না বললেও সব রাষ্ট্রনেতাই ভুগছেন আগামী দিনের আশঙ্কায়। করোনা গ্রাফ নামাতে গিয়ে অর্থনীতির গ্রাফ নেমে যায়, এই ভয় তো রয়েছে। করোনা মোকাবিলায় সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ, বলছেন লকডাউনপন্থীরা। চীনের উহানের নজির টেনে তারা বলছেন লকডাউনেই করোনা মোকাবিলা সম্ভব। কমিউনিস্ট চীনে যা করা সম্ভব, বিশ্বের অন্য দেশে তা সম্ভব নাও হতে পারে। চীন একটিমাত্র প্রদেশে সম্পূর্ণ লকডাউন করেছিল। গোটা দেশে সেভাবে সংক্রমণ ছড়াতেই দেয়নি তারা। কিন্তু চীন ছাড়া বাকি বিশ্বে সংক্রমণ সর্বাত্মক ছড়িয়েছে। আবহাওয়া অনুযায়ী ভাইরাস চরিত্র বদলেছে বলেও সন্দেহ করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাই সর্বাত্মক লকডাউনে গেলে অর্থনীতিতে তার কুপ্রভাব পড়তে বাধ্য। ভারত ঝুঁকি নিয়েছে, কিন্তু পাকিস্তান নিতে পারেনি। দেশবাসীর বিপদ বুঝেও পুরোপুরি ঝাঁপ বন্ধ করেননি ইমরান খান। একাধিক পশ্চিমী দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন ভেবেচিন্তে লকডাউনের পথে পা বাড়ানোই ভালো। শুধু বয়স্ক, শিশু, অসুস্থ, দুর্বলদের কোয়ারেন্টিন করার কথা বলছেন বিকল্পপন্থীরা। তরুণ ও স্বাস্থ্যবানদের করোনা থেকে আড়াল করার কোনো প্রয়োজন নেই বলেই মত। তরুণ ও স্বাস্থ্যবানরা সংক্রমিত হলেও দ্রুত সেরে উঠবেন, যুক্তি বিকল্পপন্থীদের। বিকল্পপন্থীদের দাবি মানুষের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠলেই করোনা সারবে। চিকিৎসা বিজ্ঞানীরা আপাতত 2 শিবিরে বিভক্ত। এক পক্ষ লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে, দ্বিতীয় পক্ষের বক্তব্য বিপদ যাদের বেশি তাদের শুধু আড়াল করা হোক। ব্রিটিশ সরকার প্রথমে বয়স্ক, শিশু ও দুর্বলদের কোয়ারেন্টিন করতেই চেয়েছিল। সরকারের সিদ্ধান্তে দেশের তরুণ প্রজন্মের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে সরকার ইচ্ছে করে দেশের তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিক্ষোভের পর সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বরিস জনসন সরকার। এতক্ষণ বিতর্কটা চিকিৎসক মহলেই চলছিল, এবার তাতে যোগ দিয়েছেন অর্থনীতিবিদরাও। পরিসংখ্যানের কচকচি ও ভয় পাওয়ানো নানা হিসেব প্রকাশ্যে আসছে। লকডাউনপন্থীরা বলছেন বিশ্বজুড়ে লকডাউন না করলে 1 বছরে মারা যাবেন 10 লক্ষ মানুষ। কারো মতে 1 বছরে 9 কোটি মানুষের প্রাণ নেবে করোনা ভাইরাস। বিশ্বের অধিকাংশ দেশ এখন লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এবার এই লকডাউন মে মাসেও জারি থাকলে বিশ্বজুড়ে পরিস্থিতি কি হবে? অর্থনীতিবিদরা বলছেন মে মাসেও করোনা নিরাময় না হলে ওষুধের আকাল দেখা দিতে পারে।
অধিকাংশ দেশের চিকিৎসা পরিকাঠামো মুখ থুবড়ে পড়বে। কৃষি শ্রমিকের অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দেবে। কেউ কখনো কল্পনা করেননি এমন অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বিশ্ব। বিশ্বজুড়ে আর্থিক সংকট হলে ভারত তার কুপ্রভাব এড়াতে পারবে না। খাদ্য সংকটের আশঙ্কা আমাদের নেই, কিন্তু বেকারির বিভীষিকা এখনই মাথা তুলতে শুরু করেছে। লকডাউনে যে আর্থিক সমস্যা হচ্ছে তা প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার। तो ये महंगा जरूर लगता है, बहुत बड़ी कीमत चुकानी पड़ी है, लेकिन भारतवासियों की जिंदगी के आगे इसकी कोई तुलना नहीं हो सकती। কিন্তু নরেন্দ্র মোদী নিরুপায়। এখন লকডাউন শিথিল করার অর্থ বন্যার মুখে বাঁধ খুলে দেওয়া। কিন্তু মে মাসে তিনি কি করবেন তা নির্ভর করবে তখন কি পরিস্থিতি থাকে তার উপর। একটা বিষয় পরিষ্কার, মে মাসে স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি অর্থনীতির স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে সরকার। বলা যায় দেখতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনার বাজারে চারপাশে শুধুই যেন নৈরাশ্য। স্কোরবোর্ডে বিপক্ষের রান বাড়তে থাকার মতো করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়ে যাওয়া দেখতে আর ভালো লাগছে না। তবে ভেঙে পড়বেন না, ভরসা দেবার মতন কয়েকটা ভালো খবর শোনাবো। ডিসেম্বরের মাঝামাঝি প্রথম খবরটা পেয়েছিলাম। চীন স্বীকার করলো বছরের প্রথম দিনে। প্রথমে কেউ পাত্তা দেয়নি, এমনকি চীনে যখন ভাইরাস ছড়াচ্ছে তখনও কোনো দেশ ভয়ের কিছু দেখেনি। কিন্তু এখন পরিস্থিতিটা দেখুন, সংক্রমণের তালিকায় নামতে নামতে 7 নম্বরে গিয়ে নেমেছে চীন, সবার উপরে আমেরিকা। যে দেশের সামান্যতম পরিকাঠামো রয়েছে তারাই মরিয়া হয়ে করোনার ভ্যাকসিন খুঁজছে। রাষ্ট্রসংঘের মহাসচিব স্বীকার করে নিয়েছেন ভ্যাকসিন ছাড়া এই রোগের নিরাময় নেই। তাহলে আমাদের দেশে যে লকডাউন চলছে সেটা কেন? রাহুল গান্ধী সকলকে অবাক করে দিয়েছে। ওয়ান অফ দোজ রেয়ার ওকেশনস তিনি একটা যুক্তিপূর্ণ কথা বলে ফেলেছেন। সেটা হলো লকডাউন হচ্ছে স্টপ বাটন নয়, পজ বাটন। অর্থাৎ যতদিন লকডাউন চলছে করোনা হু হু করে ছড়াবে না, লকডাউন তুললেই সেটা ছড়াবে। তাহলে মেয়াদ বাড়ালেন কেন মোদি? চিকিৎসা পরিকাঠামো তৈরি করার সময় কিনতে। তবে মেয়াদ বাড়ানোর আগে দেশের প্রতি অঞ্চলের একেবারে ব্লক স্তরের পরিস্থিতি তিনি খতিয়ে দেখতে চান। শিল্পক্ষেত্র, শ্রমক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সবার পরামর্শ নিচ্ছেন তিনি এক্সপার্টদের। 11টি দায়িত্বপ্রাপ্ত গোষ্ঠী সবার সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে পরিস্থিতি বুঝিয়েছে। তারপর স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন নিজে বলেছেন আগামী কয়েক সপ্তাহে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরে নিয়ে এগোচ্ছেন তারা। চীনের জৈব বিজ্ঞানী হন বা প্রকৃতি আবিষ্কারকর্তা জেনেই হন, তিনি করোনাকে এমনভাবে প্রোগ্রামিং করেছেন যে সৃষ্টির সবচেয়ে বুদ্ধিমান জীবও সেই ধাঁধা ভেদ করতে পারছে না। প্রতি দেশে, প্রতি রাজ্যের মানুষের জ্ঞানের থেকে 2 কদম এগিয়ে থাকছে মারণ ভাইরাস। চীন ছাড়া যেই দেশে এখনো পর্যন্ত ভাইরাসের সঙ্গে মেধার যুদ্ধ হয়েছে, মানুষই কিন্তু কিস্তিমাত হয়েছে। ভারত এখনো অল আউট যুদ্ধে নামেনি। সম্মুখ সমরের দিনটা বারবার পিছিয়ে দিচ্ছেন মোদি, কিন্তু একদিন তো অদৃশ্য শত্রুর মুখোমুখি হতেই হবে। তখন কি হবে? বিশেষজ্ঞরা বলছেন করোনা একেবারে কুপকাত করে দেবে। ঠিক পরিস্থিতিটা তা নয়, পরিস্থিতিটা এতটা নেতিবাচক একদমই নয়। ধোঁয়াটে মেঘের ফাঁক দিয়ে কিছুটা আশার আলো উকিয়ে দিচ্ছে। অসম হলেও লড়াই করার কয়েকটা ঢাল তরোয়াল ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থাতেও রয়েছে। গরম এলে করোনা কাহিল হয়ে যাবে। গরম এসেছে, করোনার কাহিল হওয়ার লক্ষণ নেই। এ কেমন ভাইরাস? চীন, ইউরোপ, আমেরিকা কিংবা উপমহাদেশ, সব ধরনের জলবায়ুতেই যা বিপজ্জনক। করোনা ভাইরাসের জিনবিন্যাস এখনও চিনে উঠতে পারেনি বিশেষজ্ঞরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 300 নমুনা সংগ্রহ করেছেন ভাইরোলজিস্টরা। বোঝার চেষ্টা হচ্ছে ভারতে সংক্রমিত করোনা সরাসরি চীন থেকেই এসেছে নাকি আমেরিকা, ইউরোপে জিনবিন্যাসে পরিবর্তন করে এসেছে করোনা। করোনা ভাইরাস যে নিজের জিনগত পরিবর্তন করছে তা পরিষ্কার, না হলে চীনের পর ইউরোপ, আমেরিকার পরিস্থিতি এত ভয়াবহ হতে পারে না বলছেন বিশেষজ্ঞরা। এবং জিন পরিবর্তনের এই ক্ষমতা করোনা পেয়েছে তার আঁতুড় ঘরে। চীনের মাংসের বাজার থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি ধরা হচ্ছে।
সেখানে এক খাঁচাতেই বিভিন্ন দেশের প্যাঙ্গোলিন ও বাদুড় রাখা ছিল। বিভিন্ন জলবায়ু থেকে আসা প্রাণীদের শরীরে ছড়ায় করোনা ভাইরাস, তাই সব ধরনের আবহাওয়াতেই কম বেশি সক্রিয় থাকছে করোনা। তবে এই বিপদবার্তার মধ্যেই আশার আলো শুনিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তারা বলছেন সেপ্টেম্বরের মধ্যেই করোনার প্রতিষেধক তৈরি করে ফেলা যাবে। যদিও এই দাবির সঙ্গে একমত নন বিশ্বের অধিকাংশ চিকিৎসা বিজ্ঞানী। তাদের মতে বহু পরীক্ষা নিরীক্ষার পর একটি ভ্যাকসিন বাজারে ছাড়ার উপযুক্ত হয়। সেই হিসেবে করোনা ভ্যাকসিন বাজারে আসতে লেগে যাবে 1.5 বছর। এই কদিন আক্রান্তদের চিকিৎসার কি হবে? একমাত্র ভরসা সেরে ওঠা রোগীদের রক্তরস বা প্লাজমা। বিজ্ঞানীরা বলছেন সুস্থ হয়ে ওঠা রোগীদের প্লাজমায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে। সেই প্লাজমা অসুস্থ রোগীর শরীরে ওষুধ হিসেবে প্রয়োগ করা যেতে পারে। যদিও প্লাজমাটিও প্রয়োগের উপযুক্ত কিনা তা বিচার করে দেখতে হবে। আমেরিকা, ইউরোপে ইতিমধ্যেই প্লাজমা চিকিৎসা শুরু হয়ে গেছে। ভারতীয় চিকিৎসকরাও এই পদ্ধতিতে পা বাড়াতে আগ্রহী, কিন্তু সতর্কতাও বজায় রাখছেন তারা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আপাতত এই পর্যন্তই।